ब्रह्मा शंभो हरेन्द्र शीर्षया मनीषा वेदांत वेद्यम विभम रामाक्षम जगदीश्वरम सुरगुरुम माया मनुष्यम हरिम वंदेहम करुणाकरम रघुवरम भोपाल चूड़ामणिम नान्य अस्पृहाद रघुपते हृदय अस्मदीये सत्यम वदामि च भवानी श्रीणान्द्र आत्मा भक्तिम प्रियक्ष रघुपुंग निर्भरामि मैं कामाज दोष रहितम कुरु मानसम च ओम अतुलित बलधामम हेम शैला भदेहम धनुजवन कृष्णानुम ज्ञानिनाम अग्र गण्यम सकलगुण निधानम वानराणाम देशम रघुपति प्रिय भक्तम वादजातम नमामि ओम श्री हनुमते नमः इति प्रथम पुष्पांजलिं समर्पयामि भोदेवा गृहाणं कुरु गृहाणं कुरु गृहाणं कुरु ओम श्री हनुमते नमः। মহাবিশ্ব সম্পর্কে ধারণাটা পাওয়ার জন্য। আর এই ধারণা যত পরিষ্কার হয় তত আমাদের ভুল ধারণাগুলো ভেঙে যায়, তত আমরা বুঝতে পারি জলে ফুটুকি ছিটিয়ে দিলে শীত চলে যায়, একজন দারুণ মুসলমান হয়ে যায়, একজন দারুণ সুর সুকেশী হয়ে যায় না সে। এই জিনিসগুলো জানার যে আগ্রহ সেটা যখন বেশি করে দেখা যায় সেটাই তো উৎসব। সেরকম একটা উৎসব সেখানে আমরা এসেছি। আমরা দুদিন, যেমন হেডমাস্টার মশাই বললেন, দুদিন ধরে আমরা আনন্দ করব, জানবো আনন্দ করে। এবং আমার সবসময় একটা আবেদন, কেউ না সবসময় ঠিকটা জানতে চান। অঙ্ক ভুল করার মধ্যে যে আনন্দ, আমি অঙ্ক কেউ ভুল করলে তাকে আলাদা করে লজেন। তুমি অঙ্ক করবে, করে ভুল করবে, না করে করো না, ওরে বাবা পারবো না, ওরকম না। তুমি যদি করে ভুল করো তোমার জন্য আলাদা লজেন, আমাকে ফোন করে দেবে, ফোন নাম্বার দিয়ে যাবো, আমি ক্যাডবেরি পৌঁছে দেবো। ভুল করো, অনেক ভুল করো, দুটো ঠিক হোক, সেটাই না। যাই হোক, অনেকটা সময় নিলাম তোমাদের, অনেকটা বোর করে দিলাম, কিন্তু আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের, এই দারুণ একটা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমাকে ডাকা হয়েছে। তো যারা ডেকেছেন, বলা যেতে পারে তাদের আস্থাতে আমি আস্থা রেখে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কি মুশকিল, যাকে পড়ায় খুব আনন্দ হয়। তো এখানে শিশু বিজ্ঞান উৎসবে সবাই পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, প্রত্যেককে অভিনন্দন। এই স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের অভিনন্দন জানাই। বলার মানে খুব বেশি বক্তৃতা তো মুশকিল, এখন কেউ চাইবে না শুনতে, কিন্তু যা দুটো একটা কথা বলার মধ্যে, যেটা যদি আমাদের অভিভাবকেরা, বাবা মায়েরা আমাদের একটা খুব সুন্দর অবাক করা খেলনা এনে দিল, নানা রকম শব্দ করে, আলো জ্বলে, কিছু বিজ্ঞানের কারিকুরি দেখায়, তো সেটা খুব ভালো একটা খেলনা। কিন্তু সেটা কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করার পরে সেটা তো জানা হয়ে যায়, নাকি জানা হয়? তো কি করবে? প্রথমে নানা রকম টেপাটেপি করবে, আলো জ্বালাবে, হয়তো কিছু শুনলে, যদি সেটা চলতে থাকে, সেটা কোনো সুইচ আছে, চললো, ব্যাটারি কোথায় আছে, কি এসব দেখে দেখে মোটামুটি বুঝে গেলে ঠিক। কারণ সেটা আমি দেখতে পাচ্ছি, চোখের সামনে নাড়াচাড়া করতে পারছি, তার সাউন্ড শুনতে পাচ্ছি। কিন্তু আমাকে কেউ যদি একটা কোনো গুজবের কথা বলে, সেই গুজবটা বেশি আকৃষ্ট করে আমাকে। গুজবটা কেন বেশি আকৃষ্ট করে? লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা এমন মানুষ ছিল যে আকাশে এরোপ্লেন চালাতো। সেই এরোপ্লেন এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যেত,
বাবা তাদের কি ক্ষমতা, সে ডান দিক যেত, বাঁ দিক যেত, পেছনে যেত, এমন সব এরোপ্লেন হতো। এবং সেই সময় ইন্টারনেট ছিল, তুমি কি এখন ইন্টারনেট দেখছো, সেই সময় তো ইন্টারনেট ছিল। এখন যা যা দেখছো লক্ষ লক্ষ বছর আগে কি 10,000 15,000 বছর আগে এমনই ছিল। এটা যখন বলবে কাউকে তখন কি হয়, সে প্রথমে একটু থমকে যাবে, বাবা তাই নাকি, একটু অবাক হবে। এবার তার আগ্রহ খুব বাড়তে থাকবে, কারণ তার সাথে কি আছে, তাকে দেখা যাচ্ছে না, তাকে শোনা যাচ্ছে না, মানে প্রমাণ করা যাচ্ছে না। তাহলে যেগুলোকে প্রমাণ করা যায় না, যেটা কল্পনার মধ্যে থেকে হয়, সেইটা আমার কল্পনার যে ডালপালা, সেই ডালপালাকে আমার মনের মধ্যে আরো কি করে বাড়িয়ে দেয়, তাহলে আগ্রহটা বাড়ায়। আমাকে যদি বাবা শাসন করে, কান মুলে দেয়, তাহলে বাচ্চারা ওই একবার দুবার কান মোলার সময় একটু অসুবিধায় পড়ে, তারপরে জানে বাবা কান মলবে বা মা একটা ছোট্ট করে কোনো লাঠির একটা বাড়ি দেবে, খুব বেশি তো জোরে মারবে না, আমি জানি ওটা কি হবে। কিন্তু যদি বলে জুজু, তাহলে কি হবে, জুজুটা তো আমি দেখিনি। জুজু আমাকে যদি আক্রমণ করে কেমন ভাবে কামড়াবে সেটা আমি জানি না, সে আদৌ কামড়ায় না গিলে নেয়, কি করে আমার জানা নেই, তাহলে সেটা নিয়ে কল্পনা হয়। যেমন করে বাজার চলতি গুজব কল্পনার আশ্রয় নেয়, নিয়ে আমাদের কল্পনার যে জগৎটা আছে তাকে ভরে ফেলে। আর তেমন করেই এই জুজু যখন নামিয়ে দেওয়া হয় আমার সামনে, তখন আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তার মধ্যে ডুবে যাই এবং তাকে ভয় করি, তাকে আমি সমীহ করি। এটা কে লিখেছিলেন? এটা দৈবেনদ্বয়ম বলে লিখেছিলেন হচ্ছে গিয়ে সুকুমার রায়। সুকুমার রায়ের নাম জানো? কে সুকুমার রায়? কার কার বাবা? হ্যাঁ, সত্যজিৎ রায়ের বাবা। যাই হোক, ওটা যদি পাও কোথাও, মাস্টারমশাইরা নিশ্চয়ই সাহায্য করবেন, সেটা দেখো। সেটা যদি পড়ো, তার বর্ণবস্তু যদি উদ্ধার করা যায়, নিশ্চয়ই করবে, মাস্টারমশাই সাহায্য করবে। তাহলে কল্পনার নাম করে এই যেটা আমি নাড়াচাড়া করছি মানে পরীক্ষা করছি, এই যে বিজ্ঞানী মাস্টারমশাই বললেন তোমাদের যে পরীক্ষার কথা, দেখবো, তাকে পরখ করবো, তাকে যাচাই করবো, কে বলেছে বড় কথা না, যেটা বলেছে সেইটা সত্যি কিনা, সত্যি সেটা হতে গেলে আমার যা যা পরীক্ষার মতন জিনিস আমার হাতে আছে বা মাস্টারমশাইদের কাছে সাহায্য নেওয়ার, সেইটাকে আমরা নেব যে এটা ট্রু, এটা কি সত্যি কি সত্যি না, সেটাকে বিচার করতে হবে। তাহলে যারা ল্যাবে যাও, সেই ল্যাবে গিয়ে যেরকমভাবে পরীক্ষা করি, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত তার ট্যাবুলেশন করো, সেগুলোকে লেখো, তারপরে সেটা বারবার করলে সেটা সত্যি বলে বলা হয়। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি, বিজ্ঞান কোনো একটা বিষয় না যে বিজ্ঞানের বিষয় 80 পাই, 90 পাই, 100 পাই, 30 পাই, যাই পাই, সেইটা বড় কথা নয়। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি আমাকে একটা মানে সত্য যেটা, সেই সত্যের রাস্তাটা বাতলে দেয়। তাহলে সেইটার সম্বন্ধে আগ্রহী হবে। হেডমাস্টারমশাইও বলেছেন বিজ্ঞানের কথা। খুব আফসোসের ব্যাপার যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ কমে যাচ্ছে, বিজ্ঞানের ছাত্র কমে যাচ্ছে, আর ছাত্র কোথায়, স্কুলটাই কমে যাচ্ছে, স্কুল উঠে যাচ্ছে, মাস্টারমশাইও নেই, ছাত্রও নেই, এমন একটা অবস্থা। আবার ছাত্রও কমে যাচ্ছে, আবার সেই ছাত্র কমে গিয়ে বিজ্ঞানের ছাত্র কমে যাচ্ছে, একদম নিচ থেকে শুরু করে IIT পর্যন্ত এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি। এটা হতে পারে না। এটা হলে একটা সভ্যতাকে তার নির্মাণ এই বিজ্ঞান ছাড়া তো সম্ভব হয় না। অন্যগুলোও থাকবে, সেই চিন্তার নানাগুলো দিকগুলো যেরকম থাকবে, সেটা বিজ্ঞানের আগ্রহটাও থাকতে হবে। সেখানে আমাদের যে রাষ্ট্র যারা পরিচালনা করেন, সরকার যারা পরিচালনা করেন, তাদের অনেক দায় আছে স্কুলগুলোকে ঠিক করে পরিচালনা করা, স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করা, এবং সেখানে বিজ্ঞানের যে শিক্ষার তার সুযোগ দেওয়া এবং ছাত্রছাত্রীরা যাতে আনন্দের সাথে তা করতে পারে। সার্বিকভাবে সেই বিজ্ঞান নিয়ে তোমরা আকৃষ্ট হবে, এবং ভয় নয়, যে কথাটা উনি বললেন বারবার, যে ভুল, সেটাই তো ভয় থাকে, মার্কস কম পাবো ইত্যাদি এইসব জায়গায়, সেই তার মধ্যে গভীরে যাওয়ার চেষ্টা করা, আনন্দের সাথে করা, এই জায়গাটা করবে। খুব ভালো মাস্টারমশাই তোমাদের, আর হেডমাস্টারমশাইকেও তোমরা পাবে। আর এই দুদিন আমাদের যারা আছে টিচার হিসেবে তারা থাকবেন, সবার সাথে সুন্দর করে একটা সম্পর্কের মধ্যে থেকে আমরা আনন্দের সাথে
শিশু বিজ্ঞান উৎসবের যে বিভিন্ন দিক আছে সেগুলোকে খুব মজার ছলে আমরা জানতে পারবো। কিন্তু সেই গুজবকে কিন্তু কাটতে হবে। যেই বলবে, খবরের কাগজ বলুন, টেলিভিশনে বলুন, আর হোয়াটসঅ্যাপে কোথাও ভিডিও যাই দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্বাস করবে না, সেটাকে যাচাই করতে হবে। সেটাই আসল বিজ্ঞান। গুজবকে বিশ্বাস করা নেই, জুজুকে বিশ্বাস করা নেই। ভূত আছে? একেবারেই না, জোরের সাথে ভূত নেই, এবং সেটাই প্রমাণ করো তোমরা। আর ভূতের সাথে আরো অনেক কিছু নেই, তার সব বললাম না, ইত্যাদি। যেগুলো নেই সেগুলোকে দৃঢ়তার সাথে নেই বলা, যা আছে সেইটাকে প্রতিষ্ঠিত করা। ধন্যবাদ। এবার আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যার কথা শোনা আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে, যার কথা আমাদেরকে সবসময় নতুন দিশা দেখায়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী মহাশয়। আমি শ্যামল বাবুকে কিছু বলার অনুরোধ করছি। মঞ্চে আমার বন্ধুরা আছেন, তোমরা দেখছো, তোমরা আছো, বাবা মায়েরা আছেন। আমি দুজন বিজ্ঞানীর দুটো ঘটনা বলবো, আর কিছু বলবো না। আচ্ছা, 25শে ডিসেম্বর কার জন্মদিন? জোরে বলো, জোরে বলো। ঠিক আছে। আচ্ছা, ক্যালেন্ডার তোমরা জানো, এক সময় ক্যালেন্ডার ছিল, তার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডার, তারপরে হয়েছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তোমরা পরে দেখে নিও দুজন নামে। তোমরা শুনলে অবাক হবে, জুলিয়ান ক্যালেন্ডার মতে 25শে ডিসেম্বর আরেকজন মানুষ জন্মেছিলেন। এখন আমরা জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি না, গ্রেগরিয়ান করি। কে জন্মেছিলেন জানো? সেই বিজ্ঞানীর নাম আইজাক নিউটন। তাহলে একটা মতে আইজাক নিউটনও 25শে ডিসেম্বর জন্মেছিলেন। কিন্তু নতুন যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তাতে দেখবে সেটা 10 দিন পরে 4 জানুয়ারি। আমার কথাটা বুঝতে পারলে তোমরা? আমি কেন এটা বললাম তোমাদের? বললাম এই জন্যে যে আমরা তো সবাই ভাবি 25শে ডিসেম্বর ঠিকই যীশু খ্রিস্ট আমাদের কাছে শ্রদ্ধার মানুষ, তাকেও তো জীবনে অত্যাচার সইতে হয়েছে, লোকেরা তাকে মেরে ফেলেছে। কিন্তু সেদিন আমাদের কিন্তু বড়দিন উপলক্ষে একজন বিজ্ঞানীর কথাও আমাদের মনে করতে হবে। তিনি হচ্ছেন আইজাক নিউটন। তার ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে, কিন্তু আমি এইসব কথা তোমাদের এখন বলবো না। আর ছোটদের কাছে আমার বেশি কষ্টের কথা বলতে ইচ্ছেও করে না। তার বয়স যখন খুব কম, তখন সংসার থেকে তার মা চলে গেছিলেন, তার দিদিমার কাছে তিনি বড় হয়েছিলেন। ছোটবেলায় একরকমের অদ্ভুত। একদিন মাঠে গেছেন, খোলা মাঠ, লোকেরা দূর থেকে দেখছে একটা ছোট্ট ছেলে, সে একবার এইদিকে দৌড় দিয়ে একটা লাফ দিচ্ছে, আবার উল্টো দিক থেকে দৌড় দিয়ে আরেকটা লাফ দিচ্ছে। এমনিতেই লোকেরা বলতো মায়ের ভালোবাসা পায়নি, ছেলেটা বিগড়ে গেছে, মানে পাগল হয়ে গেছে। বিগড়ে গেছে মানে পাগল হয়ে গেছে। এইবার এই কাণ্ড দূর থেকে দেখে একজন করলো কি, সাহস করে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম করছো কেন? একবার এদিকে গিয়ে লাফ দিচ্ছ, একবার এদিক থেকে এসে লাফ দিচ্ছ। সে কি বললো জানো? এটা শোনো, সে কি বললো। সে বলল, আমি আসলে দেখছিলাম হাওয়াটা কোন দিকে বইছে। নৌকোতে কি হয়, নদীতে যদি নৌকো চলে, যেই দিকে স্রোত থাকে নৌকোটা তাড়াতাড়ি যাবে, আর উল্টো দিকে এলে কি হবে, একটু কম যাবে, তাই না? স্রোতের দিকে যদি ঘন্টায় ধরো 10 কিলোমিটার যায়, তাহলে স্রোতের উল্টো দিকে গেলে হয়তো ঘন্টায় 8 কিলোমিটার যাবে। কষ্ট করে নিতে হবে তো।
তো বায়ুর বেলাতে, বাতাসের বেলাতেও সেটা ঘটে। বাতাস যেদিকে যায় তুমি যদি লাফ দাও তাহলে একটু বেশি যেতে পারবে, বাতাসের উল্টো দিকে লাফ দিলে একটু কম যাবে। ভেবে দেখো, তোমাদের মতো বয়স ছেলেকে, তোমাদেরই মতো বয়স, সে মাঠে গেছে, বড়রা দেখে ভাবছে ছেলেটা পাগল হয়ে গেছে, ছেলেটা কিন্তু বলছে আমি হাওয়া কোন দিকে বয় সেটা ভাববার চেষ্টা করছি। কাজে মনে রাখবে, বিজ্ঞান করবার জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি লাগে তা নয়। আচ্ছা, তোমরা এই গল্প সবাই করেছো, নিউটন বসেছিলেন আপেলের বাগানে, একটা আপেল পেকে টুক করে মাটিতে পড়লো, নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করলেন। পড়নি? করেছো তো? আচ্ছা, তোমরা কেউ প্রশ্ন করেছো মাস্টারমশাইকে বা নিজেকে যে নিউটনের আগে পাকা আপেলগুলো কি সব আকাশে উঠে যেত? যেত নাকি? মাটিতেই তো পড়ছো। তাহলে আসলে নিউটনের মতো করে কেউ ভাবেনি। নিউটন যখন আপেলটা পড়েছে নিজে ভাবতে, গল্পটা মিথ্যেও হতে পারে, সে যাই হোক, কিন্তু আমরা গল্পটাকে সত্যি ধরেই কথা বলি, অসুবিধে তো কিছু নেই। তাহলে কি চাই? আমাদের দেখবার চোখ চাই, বুঝতে পেরেছো? ভাববার চোখ চাই, মন চাই। দেখবার চোখ চাই, ভাববার মন চাই। বুঝতে পারছো আমি কি বললাম? যদি বিজ্ঞান আমাদের করতে হয়, তোমরা যারা বসে আছো দুদিন ধরে এখানে নানা কাণ্ড কারখানা করবে বিজ্ঞানের, কিন্তু আগামী দিনেও তো তোমাদের কেউ কেউ বিজ্ঞানী হবে। সবাই বিজ্ঞানী হবেন না, সবাই তো আর বিজ্ঞানী পৃথিবীতে হন না, সবাই কোনো কিছুই হন না পৃথিবীতে। পৃথিবীতে এমন হয় নাকি যে সব মানুষ একই জিনিস করছে? হয় না তো। কিন্তু বিজ্ঞান যদি করতে চাও, বিজ্ঞানকে যদি ভালোবাসতে চাও, তাহলে দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে দেখবার মতো আমার চোখ লাগবে, আর ভাববার মতো একটা মন লাগবে। বুঝতে পারলে এটা কি হলো নাকি? আর একটা গল্প বলবো। আমি বলেছি না দুজন বিজ্ঞানীর গল্প, কথা বলো না। তোমরা কথা বলছো কেন? এই যে ছোট ছোট ছেলেগুলো বসে শুনছে, তোমরা টাইপ করেছো, গল্প করছো, কি ব্যাপার? কোন বিজ্ঞানীর নামে আমাদের শিশু বিজ্ঞান উৎসব হচ্ছে? তাহলে তার কথাই বলা যায়। 2011 সালে প্রফুল্লচন্দ্রের জন্মের ছিল 150 বছর, কারণ 1861 সালে তিনি জন্মেছেন। হিসেব করো, 150 যোগ করো, তাহলে দেখবে 2011। তো আসামের যে রাজধানী আছে না, গুয়াহাটি, ওখানে একটা সরকার থেকে বই মেলা হচ্ছে। আর তোমরা জানো কি যে প্রফুল্লচন্দ্র যে বছর জন্মেছেন সেই বছর রবীন্দ্রনাথও জন্মেছেন? জানো তো? আরো দুজন জন্মেছেন, জানো কি? ডাক্তার নীলরতন সরকার জন্মেছেন, যার নামে হাসপাতাল। আর এই কলকাতা মেডিকেল কলেজে প্রথম যে মেয়ে পুরুষদের সঙ্গে লড়াই করে ডাক্তার হয়েছিলেন, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তিনিও জন্মেছেন। 1861 সালটা আমরা কিছুতেই ভুলতে পারি না। ঠিক আছে, এবার শোনো, আমি 2-3 মিনিট সময় নেব গল্পটা বলতে। তো আমি গুয়াহাটিতে ওই বইমেলাতে আমাকে ওরা বলেছিলেন যে আপনি প্রফুল্লচন্দ্রকে নিয়ে বলবেন, আসুন। আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে একজন বাংলার অধ্যাপক ছিলেন, খুব নামকরা অধ্যাপক, তার বইপত্রও আছে, উষারঞ্জন ভট্টাচার্য। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে বলবেন। তো একটা গাড়িতে করে আমরা দুজন যাচ্ছি। হঠাৎ উষারঞ্জন ভট্টাচার্য আমাকে বললেন যে শ্যামলবাবু, আপনি তো প্রফুল্লচন্দ্রকে নিয়ে বলবেন, আমার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা আপনাকে বলি। উষারঞ্জন ভট্টাচার্যের বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সংস্কৃত নিয়ে পড়াশুনো করতেন, বিএ পরীক্ষায় প্রথম হয়েছেন, এমএ পরীক্ষাতেও প্রথম হয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পড়াতেন, তোমরা তার নাম শুনেছো কিনা জানি না, নাহলে পরে শুনবে। তিনি আমাদের এই নৈহাটিতে থাকতেন, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন। তার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কেউ কেউ নাম শুনেছ নিশ্চয়। তিনি সংস্কৃতে খুব বড় পণ্ডিত ছিলেন।
হরপ্রসাদ শাস্ত্রী ঢাকাতে পড়াতেন। তো তিনি কয়েক মাসের জন্য বাইরে যাবেন, তো ছেলেটাকে ডাকলেন। ছেলে মানে উষারঞ্জন ভট্টাচার্যের বাবা। বললেন যে দেখ, আমি তো একটু বাইরে চলে যাব, এই ছেলে মেয়েগুলো ক্লাস হবে না অনেকদিন, তুই একটা কাজ কর না, তোর তো এমএ পরীক্ষা হয়ে গেছে, ফল বেরোয়নি তখনও, তুই একটু ছেলে মেয়েদের পড়িয়ে দে। তো তার তো খুব খুশি, উৎসাহ, যে ঠিক আছে। স্যারকে বললো স্যার পড়িয়ে দেব। তো পড়িয়ে টড়িয়ে তিনি দিলেন। এদিকে হরপ্রসাদ শাস্ত্রীও ফিরে এলেন। ফিরে এসে তাকে একদিন ডেকে বললেন যে শোন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে তিনি বলতেন প্রফেসর রায়। প্রফেসর রায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বাগেরহাট বলে বাংলাদেশে একটা জায়গা আছে, বাগেরহাট, সেখানে তিনি একটা কলেজ তৈরি করেছেন। তখন তার নাম ছিল বাগেরহাট কলেজ, এখন তার নাম আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। আমি সেই কলেজটা দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে। তো বাগেরহাট কলেজে সংস্কৃতের একজন মাস্টারমশাই লাগবে। আমাকে বললেন, আমি তো হরপ্রসাদ বাবু তো সংস্কৃতের লোক, তাই প্রফুল্লচন্দ্র তাকে বলেছেন যে তুমি আমাকে একটা ভালো ছেলে দাও যে সংস্কৃত পড়াবে। তো তুই তো বিয়েতেও প্রথম হয়েছিস, আমি তো প্রথম হয়েছিস, তোকে আমি পাঠাচ্ছি, একটা ছোট চিরকুটে কাগজে লিখে দিচ্ছি, রাজাবাজার বিজ্ঞান কলেজে চলে যাবি, ওখানে প্রফেসর রায় বসেন, গিয়ে তাকে কাগজটা দিবি, তোর চাকরিটা হয়ে যাবে। তখন তো দেশ ভাগ হয়নি, বুঝতে পারছো, যেমন খুশি আসা যেত। তো তিনি এলেন। তিনি এসে, তোমরা বিজ্ঞান কলেজে গেলে দেখবে, আচার্য প্রফুল্লচন্দ্র জানো কিনা জানি না, ছোট্ট একটা ঘরে রাজাবাজার বিজ্ঞান কলেজে থাকতেন। তার তো নিজের বাড়ি ঘর কিছু ছিল না, বিয়ে থা করেননি, কিচ্ছু না, টাকা পয়সা যা পেতেন সব মানুষকে দিয়ে গেছে। সেই ঘরটাতে আমরা তার যে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটা মিউজিয়াম করেছি, তোমাদের কখনো সুযোগ হলে দেখে এসো। তো সেই ঘরে তিনি বসতেন। তো উষারঞ্জন বাবু বলছেন যে বাবা তো চিরকুটটা নিয়ে গেছে, এবার শোনো, এবার আসল গল্পটা শুরু। হঠাৎ আচার্য প্রফুল্লচন্দ্র চেঁচিয়ে বলে উঠলেন, কে তোকে এখানে আসতে বলেছে, বেরো। এরকম কি কারণ, কি অপরাধ করেছে, কিছু তো করেননি, ভয় পেয়ে গেছে, চোখ মুছতে মুছতে বেরিয়ে আসছে। কয়েক পা গেছেন পরে প্রফুল্লচন্দ্রের ঘরে তাকে তিনি দেখা শুরু করতেন, থাকে না, তিনি ছুটতে ছুটতে এসে বললেন যে স্যার তোমাকে আরেকবার ডেকেছে। তিনি আরো ভয় পেয়ে গেলেন যে একবার তো আমাকে যা বললার বলেছে, আবার নাকি কি করবে কে জানে। কি অপরাধ তো বুঝতে পারছেন না তিনি, কি অপরাধ করেছেন। তারপরে যেই ঢুকেছেন, আচার্য প্রফুল্লচন্দ্র একগাল হাসি এসে বললেন, বাবা তুমি রাগ করো না, আসলে তুমি সংস্কৃত পড়াবে তো। আমি দেখেছি যারা সংস্কৃত পড়ে এবং পড়ায় তাদের অনেকে মাথার পেছনে টিকি রাখে। তা আমি তোমাকে কি করে বলবো যে ঘুরে দাঁড়াও দেখি বাবা, মাথার পেছনে টিকি আছে কিনা দেখি। আমি তাই এই বুদ্ধিটা খাটালাম। আমি জানি তোমাকে ধমক দিলে তুমি বেরিয়ে যাবে, আমার তোমার মাথার পেছনটা আমি দেখতে পাবো। তারপরে যেটা বলেছেন শোনো, সেইটা বলবার জন্য গল্পটা বলছি, সেটা শোনো। তিনি বললেন, শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি পরীক্ষাতে যত নম্বরই পাও না কেন, মাথার পেছনে যদি তোমার টিকি থাকতো, হরপ্রসাদ আর যেই প্রসাদই চিঠি দিক না কেন, আমি তোমাকে চাকরি দিতাম না। তোমাদের মনে হতে পারে প্রফুল্লচন্দ্র কি সংস্কৃত জানতেন? আমি তোমাদের বলি, তোমরা পরে বড় হয়ে পড়ো, আচার্য প্রফুল্লচন্দ্র 8খানা ভাষা জানতেন। জানতেন মানে বলতে পারতেন, লিখতে পারতেন। জানা মানে তো শুধু বললাম 2-4টে কথা তা নয়, লিখতেও পারতেন, পড়তে পারতেন। 3টে পারতে হবে তো, বলতে পারতে হবে, লিখতে পারতে হবে, পড়তে পারতে হবে, তবেই তো বলা হলো যে আমি জানি। এবং তিনি ছিলেন দুটো ভাষায় বিশেষ করে অসম্ভব পণ্ডিত, সংস্কৃত এবং ইংরেজি। সংস্কৃত এবং ইংরেজি। তিনি বলতেন
যে ভাষাকে যারা ধর্মের কাজে লাগায়, ভাষাকে যারা বিভাজনের কাজে লাগায়, ভাগাভাগির কাজে লাগায়, বুঝতে পারছো কথাটা? হয় না অনেক সময় সংস্কৃত বললেই মনে হয় যেন একটা আলাদা জাতি, তার একটা বেশ নাম, মানে উঁচু জাত। বামুনদের বলে না যে সংস্কৃত তার উঁচু জাত, আচার্য প্রফুল্লচন্দ্র সেটা মানতেন না। তিনি বুঝেছিলেন যে মাস্টার মশাইয়ের ভেতরে যদি ওইটা থাকে, তাহলে ছাত্রদের যখন তিনি পড়াবেন তখন ছাত্রদের তিনি ঠিকভাবে পড়াতে পারবেন না। বুঝতে পারলে আমার কথাটা? সেই জন্য তিনি দেখতে চেয়েছিলেন যে ছেলেটিকে চাকরি দেবেন তার মাথার পেছনে ঠিকই আছে কিনা। আমি তোমাদের আজকে এইটুকুই বললাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, পদযাত্রা করে এসছো, আমাদের থেকে এই বয়সে তোমাদের খিদেও বেশি পায়। কাজে বিজ্ঞানে কি করেছেন আচার্য প্রফুল্লচন্দ্র সেই সব কথা তোমাদের বললাম না, কিন্তু মানুষটা কত বড় মাপের মানুষ ছিলেন, চিন্তা ভাবনা কত আলাদা ছিল, সেটা বলবার জন্য তোমাদের শুরুতে বড়দিন, দুদিন পরেই বড়দিন, তোমাদের শিশু বিজ্ঞান উৎসব শেষ হবে নাকি তারপরের দিন বড়দিন। আইজাক নিউটনের কথাও মনে করো, যীশু খ্রিস্টের কথা মনে করে কেক কাটে নিশ্চয়ই, কিন্তু নিউটনের কথাও খানিকটা মনে করো, তার নামে মাথা নিচু করো, এবং আচার্য প্রফুল্লচন্দ্র যার নামে শিশু বিজ্ঞান উৎসব করে তোমরা বাড়িতে ফিরবে, তাকেও নিশ্চয়ই তোমরা মনে রাখবে। আমি তোমাদের অবিরাম ভালোবাসা জানাই, এখানেই কথা বলা শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমরা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। মহাকাল এক্সপ্রেস আমার কার্ড দিচ্ছি। আমি বাইরে চলে যাচ্ছি।